লাভের গুড় টাকাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর মাছি তাড়ানোর ভারটা থাকবে নবাবের হাতে। কি অভিনব এক চুক্তি! ওকে, আমরা দেখলাম কিভাবে ধীরে 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 ব্রিটিশরা তাদের আধিপত্য কায়েম করেছে, বাংলার শাসনভার গ্রহণ করেছে। কিন্তু এই যে শাসনভার গ্রহণ এবং প্রদানের প্রক্রিয়াটি, এটি কি আসলে যতটা সরল রৈখিকভাবে বলা গেল, ব্যাপারটা কি ঠিক এরকম ছিল? না, এতটা সহজ ছিল না, এতটা সরল ছিল না। তো চলুন আমরা একটু ফিরে দেখি সেই প্রক্রিয়াটি আসলে কেমন ছিল। বাংলার শেষ স্বাধীন নবাব, এটা নিয়ে অবশ্য যদিও কিছুটা বিতর্ক আছে, সেটা আমরা পড়ে যাচ্ছি। মীর কাসিম যখন ইংরেজদের আধিপত্য মেনে নিতে পারছিলেন না, তিনি সিদ্ধান্ত নিলেন ইংরেজদের প্রতিহত করার, এবং তারই ফলশ্রুতিতে অনুষ্ঠিত হয় 1964 সালের সেই বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধের দুটো পক্ষ, একটা তো অবশ্যই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অপর পক্ষটি ছিল বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং তখনকার মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনী। তো যাই হোক, সেই যুদ্ধে সেই সম্মিলিত বাহিনী, বাংলা বিহার উড়িষ্যাকে কেন্দ্র করে যে সম্মিলিত বাহিনী গঠিত হয়েছিল, অর্থাৎ নবাব মীর কাসিম, নবাব অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, এই বাহিনীর চূড়ান্ত পরাজয় ঘটে ইংরেজরা জয়লাভ করে। এই জয়লাভের ফলে 1965 সালে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়, যেটা ইতিহাসে এলাহাবাদ চুক্তি নামে পরিচিত। সেই এলাহাবাদ চুক্তির চূড়ান্ত যে রূপটি ছিল, সেই এলাহাবাদ চুক্তিটি তিনটি পক্ষ ছিল: মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মীর কাসিম তখন কোনো পার্ট না, কারণ তখন সে পলায়ন করেছে, তার শাসন বলতে আর কিচ্ছু অবশিষ্ট নাই। তো এই তিন পক্ষের মাঝে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়, এলাহাবাদ চুক্তি। সেই চুক্তির ধারাটি ছিল এরকম: বাংলার কর আদায় করবে, বাংলা বিহার উড়িষ্যার কর আদায় করবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং শাসন কার্য অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিধি, এগুলো পরিচালনা করবে, এগুলোর দায়িত্ব ন্যস্ত থাকবে নবাবের উপরে। অনেকটা বাংলার প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের ক্ষমতার মতো, মানে সমস্ত ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট, কিন্তু তিনি প্রধানমন্ত্রীকে ছাড়া কিছুই করতে পারেন না, অনেকটা এরকম। শাসন কার্য থাকবে নবাবের হাতে, ট্যাক্স আদায় করবে, কর আদায় করবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ লাভের গুড় টাকাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর মাছি তাড়ানোর ভারটা থাকবে নবাবের হাতে। কি অভিনব এক চুক্তি! তো যাই হোক, এর ফলশ্রুতিতে এই শাসন জারি হয়, অর্থাৎ কর আদায় করা শুরু করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং শাসন কার্য পরিচালনা করতে থাকে, প্রশাসনিক দায়িত্ব পালন করতে থাকে তৎকালীন নবাব নিজামউদ্দৌলা। হ্যাঁ, তৎকালীন নবাব নিজামউদ্দৌলা। এর ফলে আসলে যেটি হয়, শাসন কার্য মূলত পুরোটাই চলে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। কারণ একটা দেশের, একটা রাষ্ট্রের শাসন কার্যের কেন্দ্রবিন্দুই হচ্ছে সেখানকার অর্থনীতি। অর্থনীতিকে কেন্দ্র করেই সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয়। তো সেই অর্থনীতির নিয়ন্ত্রণটা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, তখন তাদের ইচ্ছামাফিকই বাদবাকি কার্যক্রম পরিচালিত হতে বাধ্য, এবং তাই হয়। এবং এতে সবচেয়ে বড় যে লাভটা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা বাংলা বিহার উড়িষ্যার গণ্ডি পেরিয়ে তারা ভারতের অন্যান্য অঞ্চলে এই প্রভাবটা নীরবে বিস্তার করতে থাকে। কারণ এই বাংলা বিহার উড়িষ্যায় যত দুষ্নন্দ ঘুষ হিসাবে যত জনগণের যত রোষ ছিল, যত আক্ষেপ ছিল, যত ঘাটতি ছিল অধিকারের, সমস্ত দোষ চাপতে থাকে নবাবের উপরে। এবং এখানকার উন্নয়ন কেন্দ্রিক যত অর্থনৈতিক কর্মকাণ্ড
যত লাভ, অর্থাৎ আমরা যেটাকে রেভিনিউ বলি, সেটা চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এবং সেই অর্থনীতি দিয়ে যতটুকু উন্নয়ন তারা করেছে সেটা এই বাংলা, বিহার, উড়িষ্যা তথা ভারতবর্ষের জনগণ দেখেছে যে ব্রিটিশ একটা কোম্পানি তাদের উন্নতি করে দিচ্ছে, অথচ দেশীয় শাসকরা তাদেরকে নিপীড়ন করছে, শোষণ করছে। ফলে যে লাভটা হয়, তারা ধীরে ধীরে এই প্রভাবটা অন্যান্য এলাকারও বিস্তার করতে থাকে। এখানে একটি নাম উল্লেখ করা হয়নি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তখনকার গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। আমরা তাকে খুব ভালোভাবেই চিনি 1757 সালের অন্তরালের কুশীলব হিসাবে ছিল রবার্ট ক্লাইভ। হ্যাঁ, রবার্ট ক্লাইভ তখন মূলত বাংলার শাসন কেন্দ্রের কেন্দ্রবিন্দু এই বাংলা, বিহার, উড়িষ্যার। এভাবেই আসলে এই ভারতীয় উপমহাদেশের ওই ব্রিটিশ শাসনের গোড়াপত্তনটি হয়ে যায় এবং তারা শাসন কার্যটা শুরু করে দেশীয় শাসকদের গায়ে বন্দুক রেখে। সমস্ত দোষ দেশীয় শাসকদের, আর যতটুকু লাভ নেওয়া যায়, আদায় করে নেওয়া যায়, প্রভাব বিস্তার করা যায়, তা সবই করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখানে একটি বিষয়ে আসলে আলোকপাত না করলেই নয়, এটা ইতিহাসের বড় একটা বিতর্ক হিসেবে রয়ে গেছে। সেটা হচ্ছে, একটি প্রশ্নের উত্তর আমরা এখন পর্যন্ত খুব সহজভাবে দিতে পারি না। সেটা হচ্ছে, বাংলার শেষ স্বাধীন নবাব কে? আমরা সাধারণভাবে এটা বলে থাকি সিরাজউদ্দৌলা। এক অর্থে এটা ঠিক, ইতিহাসের একটা পার্ট। অনেক ইতিহাসবিদ সেটাই মনে করেন, কারণ 1757 সালেই মূলত বাংলার স্বাধীনতার সূর্যটি অস্ত চলে যায় এবং কার্যত ব্রিটিশ শাসন শুরু হয়ে যায়। কিন্তু ইতিহাস শুধু আবেগ দিয়ে নির্ধারিত হয় না, প্রমাণাদি আছে, দলিলপত্র আছে। সেগুলো বলছে বাংলার শেষ স্বাধীন নবাব মীর কাসিম। ইতিহাসের আরেক দল ইতিহাসবিদ সেটাকেই স্বীকৃতি দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণ 1757 সালের পরে ব্রিটিশদের আধিপত্য থাকলেও কাগজে কলমে শাসনভার বাংলার নবাবের হাতেই ছিল। কিন্তু 1964 সালের বক্সারের যুদ্ধের পতনের পর, পরাজয়ের পর কার্যত মুঘল শাসন এখানে ছিল না, নবাবের শাসন ছিল না। কাজেই তিনি কাগজে পত্রে শেষ স্বাধীন নবাব। এরপরই মূলত প্রাতিষ্ঠানিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়, যে শাসনটা ধীরে ধীরে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে যায় এবং এটা আনটিল 1857 সাল পর্যন্ত বিদ্যমান থাকে। 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ শুরু হয়, আভ্যন্তরীণ অসন্তোষের কারণে যখন সিপাহী বিদ্রোহ শুরু হয়, তখন ইংরেজ সরকার এই কোম্পানির ক্ষমতা খর্ব করেন এবং সরাসরি ব্রিটিশ সরকারের শাসন জারি করে। অর্থাৎ কোম্পানির শাসনটি ছিল 1757 সাল থেকে, মতান্তরে 1765 সাল থেকে সেই এলাহাবাদ চুক্তি ধরে 1765 সাল থেকে 1857 সাল পর্যন্ত। এবং 1857 সাল থেকে শুরু হয় ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ। কোম্পানি শাসনের উপরেও সরকারের নিয়ন্ত্রণ ছিল, কিন্তু সেটা ছিল এক ধরনের চুক্তিভিত্তিক আধিপত্য। 1857 সালের পরে সরাসরি সেটা ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে চলে যায় এবং কোম্পানির ক্ষমতা খর্ব করেন সরাসরি সরকার তাদের প্রতিনিধি নিয়োগ করেন, ভাইসরয় নিয়োগ করেন। আর এভাবেই বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং বার্মা ব্রিটিশ সরকারের অধীনে চলে যায়। তো যাই হোক, এই কয়েকদিনে আমরা একটু আলোকপাত করলাম যে ব্রিটিশ শাসন আসলে কীভাবে শুরু হয়েছে, কিভাবে তারা আধিপত্য বিস্তার করেছে। এই যে তাদের কার্যক্রম তো শুরু হয়ে গেল এই বাংলা, বিহার, উড়িষ্যার মধ্য দিয়ে, আমরা এর পরবর্তী পর্যায়ে দেখব এটা কিভাবে আসলে সমগ্র ভারতবর্ষে বিস্তার লাভ করেছে, সেই বিস্তৃতিটা কীভাবে ঘটেছে এবং এর শেষ পরিণতি কী ছিল, স্বাধিকার আন্দোলনেরই বা কীভাবে কী হয়েছিল, আমরা সেগুলো নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।